এই মাস্টার মাইন্ডদের কেউ কেউ দেশও ত্যাগ করেছে। আসিফ নজরুল তিনি দেশ ত্যাগ করেছেন, এই মুহূর্তে দেশের বাইরে। আওয়ামী লীগের নিষিদ্ধের পরে সাথে সাথে দেশ ছেড়ে চলে গেছে। সেনাবাহিনীর সহায়তায় আরেকটি 5 অগাস্টের মুখোমুখি দেশ। উপদেষ্টাদের কেউ কেউ এখন এই সিচুয়েশন বুঝতে পেরে তারা দূতাবাসগুলোর দিকে দৌড়াচ্ছেন। ইউরোপ আমেরিকার দূতাবাসগুলো মাল্টিপল ভিসা কালেকশন করা যায় কিনা, 5 বছরের মাল্টিপল ভিসা নিয়ে যে কোনো সময় বিপদে পড়লে উড়াল দেওয়া যাবে, নিজেকে বাঁচানো যাবে। ওয়াকারুজ্জামানের সেনাবাহিনীকে বেড়াকে ফিরিয়ে নিয়ে যাবে নাকি ওয়াকারুজ্জামান সেনা শাসন জারি করবে? সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে এই সরকারের সাথে থাকবে এখন পর্যন্ত নাকি সেনা শাসন জারি করবে? দর্শক, আওয়ামী লীগ কি বাংলাদেশে বিভিন্ন সময় গত বেশ কিছুদিন ধরে চলমান বিভিন্ন আন্দোলনে স্যাবোটাজ করছে? আন্দোলনের তীব্রতা বাড়িয়ে সরকার পতনের পদক্ষেপের ষড়যন্ত্র কিংবা পরিকল্পনা করছে? আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেওয়া হয় কিনা বা বাদ দেওয়া হতে চলেছে, এই ধরনের নানান প্রশ্ন এবং গুঞ্জন এর মধ্যে ওয়াকিবহাল মহলে আলোচিত হচ্ছে। নাগরিক কি পরিমাণ ভয়ঙ্কর মেন্টালিটি নিয়ে হাঁটে, মানে এই ঘটনাটা তারই একটা প্রমাণ। আমি সকালবেলা নিউজটা দেখছিলাম, আমি ভাবছি যে হয়তো বাংলাদেশের নিউজ পোর্টালও মাঝে মাঝে ভারত নিয়ে কিছু কিছু নিউজ হয় যেগুলোর হয়তো বা সত্যতা কতটুকু প্রশ্ন ওঠে, কিন্তু যখন আমি বিষয়টা নিয়ে ফাইনালি দেখলাম যে জাতিসংঘ কনসেন্ট্রেশন দিছে, তখন মনে হয়েছে যে ভাই আদৌ এটা কেমনে সম্ভব। দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পারছেন যে আজকের ভিডিওর কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আসুন আমরা সেই অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। আসুন কথা না পারি সেই সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। আরেকটি 5 অগাস্টের মুখোমুখি দেশ। দেশের যে অবস্থা সেটি ভয়ানক। মানুষ সংক্ষুব্ধ হওয়াটা খুব স্বাভাবিক, এটি হতেই পারে, কিন্তু তারপরেও আমি সেনাবাহিনীতে আস্থা রাখতে চাই। আপনার আমার আন্দোলন করে সংগ্রাম করে সেনাবাহিনী যদি পাশে না থাকে, আপনার আমার বাবার ক্ষমতা নাই যে একটা সরকারকে ফেলাই দেবে। আমি শুরুতেই বললাম যে 5 আগস্টের সংরক্ষণের মুখোমুখি দেশ। ইতিমধ্যে নানা রকম হজবরল অবস্থা করে ফেলানো হয়েছে। এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো, আওয়ামী লীগ এখন নাই। আওয়ামী লীগ নাই মানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, মানে আওয়ামী লীগ এখন কার্যক্রমে নেই। আওয়ামী লীগ বলে এখন দেশে কিছু নেই, সবাই সাধারণ মানুষ। আপনি আমি অনেকেই আওয়ামী লীগ করি না, আমি আওয়ামী লীগ করি না, কিন্তু যারা আওয়ামী লীগ করেন তারাও এখন সাধারণ মানুষ। এখনকার আন্দোলন সংগ্রাম যেগুলো হবে সেগুলো সাধারণ মানুষের আন্দোলন সংগ্রাম হবে। দেশে একটা হজবরল অবস্থা লাগিয়ে দিয়েছে সেই দলটাকে নিষিদ্ধ করে। দেখুন, এই দল নিষিদ্ধ করবার যারা মাস্টার মাইন্ড, নিষিদ্ধ করে দিয়ে 10 তারিখে উপদেষ্টা পরিষদের বৈঠক করে 12 তারিখে প্রজ্ঞাপন জারি করিয়ে এই মাস্টার মাইন্ডদের কেউ কেউ দেশও ত্যাগ করেছে। আসিফ নজরুল তিনি দেশ ত্যাগ করেছেন, এই মুহূর্তে দেশের বাইরে। তিনি দেখতে চান, এই মাস্টার মাইন্ডরা দেখতে চান যে আসলে কি হয়। তারাও কিন্তু ভয়ে থাকেন, ভয়ে আছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও আসবেন। আমার মাঝে মধ্যে দুঃখ হয় যে এই আসিফ নজরুলদেরকে আসলে ধরতে পারবেন না। এরা কোনো না কোনোভাবে, আল্লাহ যদি এদের ধরিয়ে না দেয়, এরা কোনো না কোনোভাবে ফাঁক গলিয়ে বেরিয়ে যাবে। এদের ভিসা রেডি থাকে। আওয়ামী লীগের নিষিদ্ধের পরে সাথে সাথে দেশ ছেড়ে চলে গেছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশ কয়েকদিন যাবত রাস্তায়। অর্থাৎ দেশ আস্তে আস্তে যেন 5 আগস্টের দিকেই যাচ্ছে, আর একটা 5 আগস্টের দিকে ধাবিত হচ্ছে। এখন ঘটনা হচ্ছে যে ক্যান্টনমেন্ট যদি পাশে এসে না দাঁড়ায় তাহলে সেটি হবে না। যতই আপনি রাস্তায় থাকেন, যতই আন্দোলন করেন, যতই সংগ্রাম করেন, আমি বারবার বলি যে 5 আগস্ট ক্যান্টনমেন্ট যদি ওই 5 আগস্টের লাল বদরদের সাথে না থাকতো, ওদের বাবার ক্ষমতা ছিল না যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটায়। ঠিক তেমনি আজকে ক্যান্টনমেন্ট যদি এখানে না থাকে, পাশে না থাকে, তাহলে এটি পুরোপুরি অসম্ভব। তবে ক্যান্টনমেন্টের মধ্যেও ব্যাপক অসন্তোষ শোনা যাচ্ছে। আমি কয়েকদিন ধরেই বলছি, গত 2-3 দিন যাবৎ ভিডিওতে বলছি, যদিও ক্যান্টনমেন্ট নিয়ে আলাপ করতে অনেকে শুনতে শুনতে বিরক্ত, অনেকে কমেন্টে এসে বলেন, 2-1 জন এসে বলেন, কিন্তু ক্যান্টনমেন্ট মূল আকর্ষণের বিষয় রে ভাই। ক্যান্টনমেন্টই ফয়সালা করবে। ইতিমধ্যে ক্যান্টনমেন্টে গোলমাল লেগে গেছে। এই যে ডক্টর ইউনূস নানা রকম দেশবিরোধী কর্মকাণ্ডের সাথে দেশকে জড়িয়ে ফেলেছে। বন্দর বিদেশিদের হাতে তুলে দিচ্ছে, মায়ানমারের হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে একটা লীলা খেলা খেলছে, এখানে মার্কিন ঘাঁটি নিয়ে লীলা খেলা খেলছে। এগুলো নিয়ে, বিশেষ করে মায়ানমারের হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে ইতিমধ্যে ক্যান্টনমেন্টে কিন্তু বিভেদ শুরু হয়ে গেছে। সেনাবাহিনী ধীরে ধীরে একটা মেরুকরণের দিকে এগোচ্ছে। সেই মেরুকরণটা যদি মিলে যায় যে আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় আমাদের প্রতি যে দেশবাসীর যে আস্থা, যে বিশ্বাস, আমরা সেই বিশ্বাসটা বজায় রাখবো।
আমরা সমানে গালি দিচ্ছি, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে গালি দিচ্ছি, সেনাবাহিনীতে নানা রকম ঘটনা ঘটছে, শুধু বাইরে না, ক্যান্টনমেন্টে নানা রকম ঘটনা ঘটেছে। গত 10 মাসে ক্যান্টনমেন্টে লেফটেন্যান্ট জেনারেল থেকে শুরু করে চৌকোষ লেফটেন্যান্ট জেনারেল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে শতাধিক কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে। শতাধিক কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ থেকে এক প্রকার নিষ্ক্রিয় করে রাখা হয়েছে, বিভিন্ন কর্মকাণ্ড করা হয়েছে, যার কারণে ক্যান্টনমেন্টও ফুসছে, ধীরে ধীরে ফুসে উঠছে। কিন্তু ফুসে ওঠার চূড়ান্ত বহিঃপ্রকাশ আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। এভাবে খুব বেশি দিন চলতে পারে না। ক্রমেই অন্ধকার হয়ে আসছে, এই অন্ধকারটা ক্রমেই আলোর পথে ধাবিত হবে এবং এই আলোটা আসতে হবে ক্যান্টনমেন্ট থেকে। আমি বললাম যে আমি আন্দোলন সংগ্রাম করে রাজপথে মরে যাবো, লাশের পর লাশ পড়বে, ক্যান্টনমেন্ট যদি পাশে এসে না দাঁড়ায় তাহলে এর কোনো ফলাফল আসবে না। যতই বলুন না কেন, গণ অভ্যুত্থান, লাল অভ্যুত্থান, লাল সন্ত্রাস, এটা সেটা, এগুলো কোনো পাত্তা পাবে না। ক্যান্টনমেন্ট পাশে থাকতে হবে, কিন্তু ক্যান্টনমেন্ট পাশে থাকবার সেই পরিবেশ পরিস্থিতি শুরু হয়ে গেছে। সেনাবাহিনীর সহায়তায় আরেকটি 5 আগস্টের মুখোমুখি দেশ, সত্যিই তাই, সেটাই হতে যাচ্ছে, হয়তো সেটাই হবে। এখন প্রশ্ন যে কে জিতবে আসলে, অনিষ্টকারীরা জিতবে নাকি যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে চায় তারা জিতবে? এটি দেখবার জন্য আমাদের শুধু অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে। আমরা গত 10 মাস যাবৎ অপেক্ষার প্রহর গুনছি, আবারও অপেক্ষা। এটি কবে ঘটে এই মুহূর্তে আসলে বলা কঠিন, আমাদের দেখতে হবে, অপেক্ষা করতে হবে। বাংলাদেশ এই মুহূর্তে আন্তর্জাতিক বিভিন্ন শক্তির খেলার উর্বর ক্ষেত্রে পরিণত হয়েছে এবং আন্তর্জাতিক সেই খেলা এবং অভ্যন্তরীণ কিছু বিষয়ে এখন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেওয়া হয় কিনা বা বাদ দেওয়া হতে চলেছে, এই ধরনের নানান প্রশ্ন এবং গুঞ্জন এর মধ্যে ওয়াকিবহাল মহলে আলোচিত হচ্ছে। তৌহিদ হোসেন সম্পর্কে এর আগেও আমি বলেছি যে উপদেষ্টা পরিষদে এই মুহূর্তে হাতে গোনা যে 3 থেকে 4 জন যথেষ্ট দক্ষ, যোগ্য, ক্যাপাবল ব্যক্তি রয়েছেন, তাদের মধ্যে তৌহিদ হোসেন একজন। তার সততা আর যে পরিকর্মা, যে স্টাইল, সেটি নিয়ে কোনো প্রশ্ন নেই। এবং তিনি এমনই একজন পেশাদার কূটনীতিক যাকে কূটনীতিক পরিসরে অ্যাক্সিডেন্টাল ফরেন সেক্রেটারি হিসেবে অভিহিত করা হয়, অর্থাৎ তিনি যে কোনো কূটনৈতিক সংকট যে কোনো মুহূর্তে সামাল দিতে পারেন। অথচ তার কাজকর্ম নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, কেন তোলা হচ্ছে? এবং একই সঙ্গে এটুকু জানিয়ে রাখি, পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনকেও বাদ দেওয়া হতে যাচ্ছে, এটি মোটামুটি নিশ্চিত। পাশাপাশি আরও একটি খবর যেটি আমরা হয়তো সবাই জানি না, খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ, এটি এখনও বাংলাদেশের মূলধারার বলতে গেলে কোনো গণমাধ্যমে আসেনি, 1-2টি ছাড়া, আমার চোখে অন্তত পড়েনি। যেমন বাংলাদেশ প্রতিদিনে এসেছে, মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখায় প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্বে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আফতাব হোসেন, তাকে জরুরি ভিত্তিতে প্রত্যাহার করা হয়েছে মিয়ানমারের চাপের মুখে। এবং রাখাইনে বাংলাদেশে করিডোর দেওয়ার বিষয়ে যে নীতিগত সিদ্ধান্ত বা প্রাথমিক আলোচনা সরকার মোটামুটি দেবেই, এটি অনেকে নিশ্চিত, বা দেওয়া হয়ে গেছে কিনা সেটা নিয়েও সন্দেহ রয়েছে। মিয়ানমার একটি ভয়ঙ্কর অবস্থায় রয়েছে এবং চীনের মানসিকতা সম্বন্ধেও আমরা এর মধ্যে জেনেছি। সেই ধরনের কোনো আপত্তির মুখে ব্রিগেডিয়ার জেনারেল আফতাব হোসেন বিষয়ে তারা আপত্তি তুলেছে কিনা আমরা জানি না, তবে এটি আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যেখানে স্পষ্ট করে বলা হচ্ছে, 13 মে এই প্রজ্ঞাপনটি জারি করা হয়। বলা হচ্ছে যে মিয়ানমারের ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখায় প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে কর্মরত BA 4538 ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আফতাব হোসেনকে জরুরি ভিত্তিতে দায়িত্ব হস্তান্তর পূর্বক প্রতিস্থাপক ব্যতিরেকে দেশে প্রত্যাবর্তনের আদেশ দেওয়া হলো। কি এমন ঘটেছে যে জরুরি ভিত্তিতে তাকে এইভাবে প্রত্যাহার করে দিতে হলো? আমরা নিশ্চয়ই অনেক কিছু মেলাতে পারি। এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গত এপ্রিলের শেষের দিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি করিডোর বিষয়ে যে মন্তব্য করলেন যে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে রাখাইনে করিডোর দেওয়া হবে কিছু শর্ত সাপেক্ষে, এই বক্তব্যটি সরকার ভালোভাবে নেয়নি। যেমন তার পরপরই প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম বললেন যে না, এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, কোনো আলোচনায় হয়নি। পররাষ্ট্র উপদেষ্টা যেখানে বলছেন সেখানে তার চেয়ে বেশি জানার কথা নয় প্রধান উপদেষ্টা প্রেস সচিবের। এমনকি রোহিঙ্গা বিষয়ক যিনি বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান, তিনিও পরবর্তীতে বললেন মাঝামাঝি পর্যায়ে থেকে যে না, পুরোপুরি অস্বীকার করতে পারলেন না। তিনি বলছেন যে আলোচনা হয়েছে, তবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, সবাইকে জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আমরা যতদূর জানি যে সবাইকে জানিয়ে আর সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রয়োজন হয়তো সরকারের জন্য নেই। এরকম নানান বিষয়, আমি শুধু বলছি যে একটা বিষয় এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে অস্থিরতা চলছে, এর সঙ্গে আরও অনেক বিষয়, বিশেষ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের যে ব্যক্তিত্ব, যে গার্ডস, যে দক্ষতা, যে যোগ্যতা, যে কমিটমেন্ট দেশের প্রতি, আমি তাকে ব্যক্তিগতভাবে জানি। সেই জায়গায় তো তিনি অনেক বিতর্কিত কাজের বাধা হয়ে থাকবেন, খুব স্বাভাবিক কথা। এবং সব কিছু নিয়ে
যে অস্থিরতা চলছে তাকে বাদ দেওয়া হতে পারে, এবং যেই বক্তব্য সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, কোনো কোনো গণমাধ্যমে যেগুলো দাবি করা হচ্ছে, সরকারের কোনো কোনো সূত্র থেকে যা বলা হচ্ছে তা হচ্ছে সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাজের যে বৈচিত্র্য এবং গতি, সেই গতি এবং বৈচিত্র্যের সঙ্গে নাকি তৌহিদ হোসেন সাহেব এবং মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব তারা তাল মেলাতে পারছেন না। আচ্ছা, তাল মেলাবেন কিভাবে যেখানে যার মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে রয়েছেন তার দপ্তরে একের পর এক বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়, তা তো খুব ভালোভাবে নেওয়ার কথা নয় এগুলোকে। যেমন ধরুন লুৎফে সিদ্দিকী, ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত হিসেবে নিয়োগ দিলেন লুৎফে সিদ্দিকীকে, যিনি আন্তর্জাতিক সংস্থা CFA ইনস্টিটিউটের অন্যতম সাবেক ব্যবস্থাপনা পরিচালক। রোহিঙ্গা এবং অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ দেওয়া হলো কাকে? ডক্টর খলিলুর রহমানকে, যাকে পরবর্তীতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হলো, এবং এটি নিয়েও সেনাপ্রধান